মাঠের ভেতরের লড়াইয়ের কথা যদি বলি, ওখানে আসলে আলোচনার খুব বেশি কিছু নাই দেখে আমরা মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আপনি আমার একটা প্রশ্ন উত্তর দিবেন, ওসমান তারিক কেন 7 নম্বরে বোলিং করলো? যাকে নিয়ে এত কথা হলো, যার বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ, তা নিয়ে অনেক কাটাছেড়া হলো, তিনি 7 নম্বরে বোলিং করলেন এবং প্রথম ওভারটা করেছেন সালমান আলী আঘা, যিনি পাকিস্তানের 7 জন বোলার যদি প্রিমিয়ার বোলার যদি খেলে থাকে তার মধ্যে কাউন্টেবল না, সেটাও একটা প্রশ্নের জায়গা। সালমান আলী আঘা যেখানে শাহিন শাহ আফ্রিদি, ফাহিম আশরাফ 1 ওভারও করেননি, শাহিন শাহ আফ্রিদি 2 ওভার করছেন, সেখানে সালমান আলী আঘা শুরুতে 2 ওভার করছেন, প্রথম ওভারে তিনি উইকেট পেয়েছেন, সেটা তাকে দ্বিতীয় ওভার করতে হয়তো অনুপ্রাণিত করেছে। তবে দিন শেষে ওসমান তারিক, যাকে নিয়ে এত কথা হয়েছে, তাকে আপনি কেন এত পেছনে আনলেন? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। সেটা একটা বড় প্রশ্ন, সেটা পাকিস্তানি মিডিয়াও এসেছে, ভারতীয় মিডিয়াও এসেছে। ব্যাটার উইকেটে থাকা সত্ত্বেও আপনি এরকম মিস্ট্রি অ্যাকশনের বোলার, মিস্ট্রি বোলার বলছি না, মিস্ট্রি অ্যাকশনের বোলার, যার শ্যাডো ইন্ডিয়ান ব্যাটাররা তাদের নেটেও প্র্যাকটিস করেছেন। সূর্যকুমার ইয়াদবের ওই ভিডিওটা তো ভাইরাল হয়েছে। তো এটা আসলে কেন করেছেন? বিকজ একটু হলেও তো মনে মনে ফোবিয়া ছিল, মনে ফোবিয়া ছিল না? অস্ট্রেলিয়ার সাথে সিরিজে আমরা তো তাকে নিয়ে মোটামুটি রীতিমতো অস্ট্রেলিয়ান ব্যাটারদেরকে কি করতে দেখেছে, এইটার পরে একটা ইম্প্যাক্ট তো ছিল। তো ওই যে একটা জুজু ছিল, একটা ওসমান জুজু, তো ওইটা কেন আসলে তারা ক্যাপিটালাইজ করে না, এটা আমার কাছে মাথায় ধরে না। ফাহিম আশরাফকে একটা ওভারও দেওয়া হবে না, এটাও আমার কাছে বোধগম্য না। এখানে একটা বিষয় কি, আপনি যদি ভালো করছেন, আপনি পাওয়ার প্লেতে 2-3টা উইকেট নিয়ে ফেলেছেন, আপনি জানেন যে ভারতের ব্যাটিং ডেপথ বেশি, সে কারণে আপনি ওসমান তারিককে হোল্ড করছেন স্লগ ওভারে বা মিডল ওভারে ব্যবহার করার জন্য, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু সেটাও তো হয়নি। প্রথম ওভারে ভারতের একটা উইকেট পাকিস্তান নিয়েছে, সালমান আলী আঘা অভিষেক শর্মাকে ফিরিয়েছেন। এরপর থেকে ঈশান কিষানের দাপট ম্যাচটা দেখেছে। ঈশান কিষান ইজ আ লেফট হ্যান্ডার, তার এগেনস্টে ওসমান তারিক 7 নম্বরে আসা। 7 নম্বরে আরেকটা জিনিস হচ্ছে পুরাটাই স্পিন অপারেট করা, মানে তাদের কাছে কি মনে হয় যে ইন্ডিয়ানরা স্পিন খেলতে পারে না? না, এই জায়গায় আমার মনে একটা প্রশ্ন ছিল যে আপনি কলম্বোতে খেলছেন, অন্য যে কোনো বারের চেয়ে আপনার সুযোগ বেশি, কারণ আপনার কাছে ইন্ডিয়ান ব্যাটিং অর্ডারের ফায়ার পাওয়ার নাই। এই ধরনের উইকেটে যেখানে 160-70 রান পার স্কোর, সেখানে পাকিস্তানের ফাইট করা দরকার ছিল, কারণ পাকিস্তানি ব্যাটসম্যানদের সেই ক্যাপাবিলিটি আছে যে 160-170 পর্যন্ত তারা ফাইট করতে পারবে। ইন্ডিয়া যদি 200+ করতো, পাকিস্তান যদি সেখানে জবাব দিতে না পারতো, সেটা ঠিক আছে, কিন্তু উইকেটটা পাকিস্তানকে সহায়তা করার কথা। উইকেটটা পাকিস্তানের গেইমের সাথে বা পাকিস্তানের ব্যাটিংয়ের যেই ধরন, সেটার সাথে মানিয়ে যাওয়ার কথা, কিন্তু ম্যাচে সেটা হয়নি। ঈশান কিষান আউট হয়ে যাওয়ার পরে পাকিস্তান ভারতকে প্রায় 180 করতে দিয়েছে, ওই জায়গায় ম্যাচটা বেরিয়ে গেছে। আপনি তাদের বোলিং অর্ডারের কথা যদি বলেন, ফাহিম আশরাফ প্রথমে একটা ওভার করলেন, ওই ওভারে প্রায় 14-15 রান খরচ করলেন, তাকে লাস্ট ওভারের আগে আর আনা হয়নি। শাহিন শাহ আফ্রিদির কথা বলছি। ফাহিম আশরাফকে আপনি একটা ওভারও দেননি। আপনি 6 জন স্পিনার ব্যবহার করছেন, সম্ভবত সাইম আয়ুব, সালমান আলী আঘা, আবরার আহমেদ, উসমান তারিক, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ। 6 জন স্পিনার থাকার পরও আপনি এই ধরনের উইকেটে যখন 180+, মানে প্রায় 180 মতো রান কনসিড করবেন, আপনার পক্ষে ওই রানের জবাব দেওয়া সম্ভব না। এবং ইন্ডিয়ানরা স্পিন ভালো খেলে, আপনি ওই ট্যাকটিক্সে অস্ট্রেলিয়াকে হারিয়েছেন, ওই ট্যাকটিক্সে আপনি অন্য যে কোনো দলকে হারাতে পারবেন। তবে ইন্ডিয়ানরা ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে ভালো স্পিন এর এগেনস্টে, এটা জানে না এমন কেউ নাই। পাকিস্তানও জানতো মোস্ট স্ট্রংগেস্ট ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার, এবং সেখানে তারা যে পরিমাণ স্পিন ফেস করে এবং তাদের স্পিন কোয়ালিটি আমরা যেটা দেখি। আবার ইন্ডিয়ানদের স্পিনারদের দিকে যদি আপনি দেখেন, বরুণ চক্রবর্তী ওয়ার্ল্ডের নাম্বার 1 স্পিনার, আপনি একই সাথে কুলদীপকে যোগ করছেন, আপনি আকসার প্যাটেলের কথা ধরুন আপনি বাদই দিলেন, আপনি উসমান তারিক, শাদাব খানের সাথে কি বরুণ চক্রবর্তী কুলদীপকে কম্পেয়ার করতে পারবেন? মানে আমার একটা জিনিস মানে মাথায় আসলো না, যে এই উইকেটটাতে ইন্ডিয়ান পেসাররা যেভাবে উইকেটটাকে ক্যাপিটালাইজ করলো, সেখানে কোচ, টিম ম্যানেজমেন্ট কেন তাদের পেসারদের উপর আস্থা রাখতে পারলো না? পাকিস্তানের শক্তির জায়গা কি? পাকিস্তানের পেস, সারা জীবন এটাই শুনে এসেছে। পেস, সেখান থেকে পাকিস্তান বেরিয়ে এসে ফাহিম আশরাফকে বোলিং এ দেন, ইন্ডিয়াকে নাকাল করার চেষ্টা দেন। ভাই, সবচেয়ে আপনার যে স্পিনারটাকে নিয়ে আলোচনা হচ্ছে, তাকে আনলেন নাম্বার 7-এ। মানে ভেরি রং ক্যালকুলেশন ফ্রম টিম পাকিস্তান। তারা যেই প্ল্যানে করুক না কেন, সেই প্ল্যানটা যে পুরোপুরি ভেস্তে গেছে, এইটা একদম প্রমাণিত, মাঠেই সেটার প্রমাণ হয়েছে। এবং এই রকম প্ল্যানিং নিয়ে আগালে ওই বাইরের হাইপ দিয়ে আসলে এইটাকে আসলে টিকিয়ে রাখতে হবে। সাধারণত হয় কি, উসমান তারিককে নিয়ে এত কথাবার্তা হচ্ছে, আপনি আপনার বিশেষ অস্ত্রটাকে সবার সামনে উন্মোচিত করতে চান না।
তা রেখে দিতেন। ধরুন রেখে দিতে আনার চান। দরকার ছিল পাকিস্তান না। হয়তো এর আগের ম্যাচগুলো তো তাকে খুব বেশি ব্যবহার করেনি, যে ইন্ডিয়া যাতে না দেখতে পারে ইন্ডিয়ার সাথে যে কাটাছেঁড়া ম্যাচ করতে হচ্ছে না পারে। এখানে যে দেখাতে হবে সেটা হয়তো ভুলে গিয়েছিল। ভাই ওসমান তারিকের বোলিং আমরা একটু আলোচনার আগে তখন বলছিলাম যে সে কিন্তু মিস্ট্রি বোলার না, মিস্ট্রি অ্যাকশন, অ্যাকশনের বোলার। মিস্ট্রি অ্যাকশন, নট তার বোলিংটা যে খুব মিস্টেরিয়াস ব্যাপারটা তো তা না। তার বোলিং এর কাটাছেড়া ইন্ডিয়া যতটুকু ফুটেজ পেয়েছে দ্যাট ইজ মোর দেন ইনাফ ওটা বোঝার জন্য। একটা ব্যাটসম্যান তো ওই জিনিসটা রিড করতে পারবে, তার বল মানে পড়ার পরে তিনি যখন একটু বলটা একটু মানে জোরের উপরে করে ওটা স্কিড করে, হ্যাঁ ওটা স্কিড করে ওই জায়গাতে বা হালকা টার্ন থাকে ওই জায়গাতে ব্যাটসম্যান পরাস্ত হন। অত আহামরি একদম এখানে পয়রা ওইখানে যাচ্ছে 45 মানে ডিগ্রি টার্ন তার করতেছে, কাছে তো সাকলাইন মুশতাকের মতো দুসরা নাই, ব্যাপারটা তা না। মুরলীধরনের মতো দুসরা নাই। হি ইজ আ Slinging action এর উপর depend করছে। স্পিনার যেখানে তার তুনে আরমার আছে, দ্যাটস ইট। দ্যাটস ইট, আর কিছুই না, জাস্ট স্লিংিং অ্যাকশনস, একটা সাইড আর্ম অ্যাকশন আছে তার। তো ওই সাইড আর্ম অ্যাকশন বা স্লিংিং অ্যাকশন থেকে একটু পেস জেনারেট করলে যতটুকু বিপদ হইতে পারে ও জাস্ট অতটুকুই। সো ওই জায়গাটা আহামরি তো মানে আনরিডেবল কোনো কিছু না। সো ঠিক বুঝলাম না আসলে পাকিস্তান কিভাবে প্ল্যান করে, এবং তারা যে প্রত্যেকটা বড় বড় টুর্নামেন্টেই যে এরকমভাবে একটা ভরাডুবি দেখায় এবং নানান ধরনের সমালোচনার মুখে পড়ে, এটা ডিজার্ভ করে আসলে। এবং এখন কিন্তু তাদের পরের পর্ব যাওয়াটা খানিকটা অনিশ্চিত। আমরা যদি পয়েন্ট টেবিল দেখি, ভারত সুপার 8-এ নিশ্চিত হয়ে গেছে, ইউএসএ এখন 2 নম্বর পজিশনে আছে, তাদের 4 ম্যাচে 4 পয়েন্ট, এবং রান রেটের দিকে যদি আপনি তাকান 0.788 প্লাস। ইউএসএর তো খেলা শেষ, পাকিস্তানের পরের খেলাটা হচ্ছে নামিবিয়ার সাথে। আপনি ধরে নিতে পারেন পাকিস্তান নামিবিয়ার সাথে জিতবে। যদি না জিতে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তান ইজ আউট। আর যদি না জিতে, নামিবিয়া একটা ম্যাচ এখনো জিতেনি, 3 ম্যাচ খেলে, সেই নামিবিয়ার সাথে পাকিস্তান হেরে যাবে, এটা আপনি মানে এটা বেশি হয়ে যায় আর কি। আপনি আপাতত না জিতে গেলে নেদারল্যান্ডসের কাছে থ্যাংক ইউ নামিবিয়া, দ্যাটস ইট। ক্রিকেট অনিশ্চয়তার খেলা, এটা হইতেই পারে, এটা আমরা বলবো, কিন্তু ইউজুয়ালি নামিবিয়ার কাছে হারার কথা না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.